দেখো স্টুডেন্টস, এখন যে অঙ্কটা করছি ২ এর দাগের অঙ্কটা, এটা কন্টাক্ট চ্যাপ্টারের একটা অঙ্ক। ঠিক আছে? আমরা এমনভাবে রিভাইজ করিয়ে দেবো যে তোমার আর কোনো রকমের কোনো চিন্তা করতে হবে না। এত সুন্দরভাবে রিভিশন করিয়ে দেবো। ঠিক আছে? তুমি এক্সামে ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। এক্সামে ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো, যে নরমাল কথা ভাবি, এই কন্টাক্ট জিনিসটা কি আমরা মেইন ক্লাসগুলোতে এত সুন্দরভাবে এত ডিপলি বুঝিয়েছি। ঠিক আছে তো? তো যারা আমাদের ক্লাস আমাদের কাছে পড়ে না অথচ আমাদের YouTube এর ভিডিও রেগুলার ফলো করে, যে সমস্ত ভিডিওগুলো এভেইলেবল ছিল ১ম থেকে, তারা ইজিলি বুঝে গেছে এবং অনেকে করেও ফেলেছে অঙ্ক। ঠিক আছে? তবুও আমি বলে দিচ্ছি লাস্ট মোমেন্টে তোমাদের কন্টাক্টটা কিভাবে করতে হবে। দেখো, সাপোজ ধরো আজকে ধরো আমার একটা বাড়ি আছে। আমি নিজে তৈরি করব না। আমি কি করেছি যে না, আমার অত সময় নেই, টাইম খুব কম। আমার পুরো বাড়ি আছে। আমি বাড়িটা ভেঙে নতুন করে একটা বাড়ি তৈরি করতে চাই। বা ধরো আমি একটা ল্যান্ড কিনেছি, ল্যান্ডের ওপর আমি ৩ তলা বিল্ডিং তৈরি করতে চাই। তো আমি এমন কোন কন্ট্রাক্টরকে খুঁজেছি। বলছে, "ভাই, তুই কি আমার বাড়িটা তৈরি করে দিতে পারবি?" বলে, "হ্যাঁ, করব না কেন? তাহলে তৈরি করে দে আমার বাড়িটা। তার জন্য তুই কি কন্ট্রাক্ট প্রাইস, তুই বাড়িটা কন্ট্রাক্ট নেওয়ার জন্য কি প্রাইস ধার্য করছিস?" ও আমাকে বলে দিল এই প্রাইস ধার্য করছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার বাড়িটা কর, ৩ তলা কর। আমি তোর প্রাইস দিয়ে দেব। এবং ও আমার বাড়িটা যতটুকু কমপ্লিট করবে সেই অনুযায়ী পেমেন্ট করব। না একবারে পেমেন্ট করব। আমি একবারে কখনোই পেমেন্ট করব না। ও বাড়িটা যতটা কমপ্লিট করবে সেই অনুযায়ী পেমেন্ট করব। ঠিক আছে? এবার ও কতটা কাজ কমপ্লিট করেছে তার জন্য ইঞ্জিনিয়ার নিয়ে আসা হবে। ইঞ্জিনিয়ার বলে দেবে যে না, তোমার বাড়ির এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, তার উপর পেমেন্ট করা হবে। এবার ধরো সাপোজ ধরো ওই একটা বাড়ি করতে ধরো ২ বছর বা ২.৫ বছর লাগলো, বা মানলাম ২ বছর লাগলো। তা প্রফিট কি ২ বছর পর হবে? যে কন্ট্রাক্ট বিজনেস করছে, কন্ট্রাক্টর যে বিজনেস করছে, প্রফিট কি ২ বছর পর হবে? কখনোই নয়। প্রফিট প্রতি বছরের শেষে প্রফিট বের করা হবে। ঠিক আছে তো? প্রতি বছরের শেষে প্রফিট বের করা। অর্থাৎ আমি তোমাকে বলতে চাইছি কন্ট্রাক্ট কমপ্লিট ও থাকতে পারে, কন্ট্রাক্ট ইনকমপ্লিট ও থাকতে পারে। তো দেখো, একটা অঙ্ক এক্সাম্পল দিয়ে করি, তাহলে ব্যাপারটা তোমার সামনে খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। বলছে, রয় অ্যান্ড কোম্পানি আন্ডারটুক আ কন্ট্রাক্ট টু কনস্ট্রাক্ট আ বিল্ডিং। তো রয় অ্যান্ড কোম্পানি একটা কোম্পানি, কন্ট্রাক্ট কোম্পানি ও কন্ট্রাক্ট নিয়েছে যে না একটা বাড়ি তৈরি করে দেবে। ঠিক আছে? একটা হয় কন্ট্রাক্টর, একটা হয় কন্ট্রাক্টি, আরেকটা হয় কন্ট্রাক্ট। বিজনেসটাকে বলা হয় কন্ট্রাক্ট। ঠিক আছে তো? এবং যে কন্ট্রাক্ট নেয়, ঠিক আছে? যে কন্ট্রাক্ট নেয় তাকে বলে কন্ট্রাক্টর। এবং যার কন্ট্রাক্ট নেয়, যার থেকে বাড়িটা করার কন্ট্রাক্ট নিল তাকে বলা হয় কন্ট্রাক্টি। ঠিক আছে? তাহলে কি ৩ টে টার্ম সম্পর্কে একটু আইডিয়া করতে পারলে। এবার ফর দ্যা ইয়ার 31st ডিসেম্বর 2022 র ঘটনাগুলো বলে দিয়েছি। কন্ট্রাক্ট প্রাইস, পুরো বাড়িটা কমপ্লিট করে দেওয়া হবে। তার জন্য কন্ট্রাক্টর কত প্রাইস ধার্য করে? ১৬,০০,০০০। ১৬,০০,০০০ টাকা পুরো বাড়িটা করতে লেগবে। ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট। তো ধরো যে বাড়িটা তৈরি করা হবে সেখানে বাড়ির সামনে তো ইট, বালি, সিমেন্ট এগুলো রাখতে হবে তো, রড এগুলো রাখতে হবে। তো এইগুলো তো ম্যাটেরিয়াল, এইগুলো তো ম্যাটেরিয়াল। তার মানে কন্ট্রাক্টর ম্যাটেরিয়াল নিয়ে আসছে এই সাইটে কাজ করার জন্য, তাহলে খরচা, তাই তো? মাথায় রাখবে খরচা। ওয়েজেস পেড, তো কাজগুলো করবে কে? নিশ্চয়ই কন্ট্রাক্টর কাজগুলো করবে না, ওয়ার্কার নিয়ে আসা হবে, ওয়ার্কার কাজ করবে। তো ওয়ার্কারদের ওয়েজেস পে করতে হবে, এটাও খরচা। এবার ওয়ার্কারদের ওয়েজেস ৩,০০০ টাকা বাকি রেখেছে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস। অর্থাৎ ৩,০০০ টাকার কাজ ওয়ার্কারদের দিয়ে করিয়েছে কিন্তু এখনো পেমেন্ট করা হয়নি, এটাও খরচা। আদার এক্সপেন্সেস খরচা। তো আমরা না দাগ কাটি, দাগ কেটে কেটে করতে থাকি, তাহলে তোমাদের বোঝাতে খুব সুবিধা হবে। তো প্রথমে লিখবো কি, ইন দা বুকস অফ লিখো। ইন দা বুকস অফ, কি নাম ছিল ইন দা বুকস অফ? রয় অ্যান্ড কোম্পানি। দেখো, ইন দা বুকস অফ রয় অ্যান্ড কোম্পানি। তারপর এইভাবে লিখতে হবে যেভাবে লিখছি, লিখবে কন্ট্রাক্ট, তারপর লিখবে নাম্বার, লিখে ডট 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 অ্যাকাউন্ট। থাকে না বিভিন্ন রকমের কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট নাম্বার ১০১, ১০২, ১০০ বিভিন্ন নাম্বার থাকে, যে নাম্বার থাকে সেই নাম্বারটা লিখতে হবে। দিয়ে লিখবে অ্যাকাউন্ট। ঠিক তার নিচে লিখবে ফর দ্য ইয়ার এন্ড ডেট। কত ছিল? ৩১শে ডিসেম্বর ২০২২। ৩১/১২/২০২২।
এটা হচ্ছে ডেবিট, এই সাইডটা হচ্ছে ক্রেডিট। তোমরা প্রত্যেকে জানো এই কন্ট্যাক্ট অ্যাকাউন্টটা কি, এটা এক ধরনের নমিনাল অ্যাকাউন্টের কাজ করবে, যার ডেবিট দিকে সমস্ত খরচা দেখাবে আর ক্রেডিট দিকে সমস্ত ইনকাম শো আপ করবে। তাহলে ডেবিট দিকে সমস্ত খরচা, প্রথম খরচা ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট, লেখো 4,50,000। ডেবিটে লেখো টু ম্যাটেরিয়ালস সেন্ড টু সাইট, কত 4,50,000। নেক্সট ওয়েজেস পেড, খরচা, ওয়েজেস পেড, তো ডেবিট দিকে লিখবো কত 5,40,000। এখানে লিখবো টু ওয়েজেস পেড, ইনারে লিখবো 5,40,000। কেন? কারণ 3,000 টাকা ওয়েজেস বাকি রেখেছো, তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। অ্যাকচুয়ালি ওয়ার্কারদের আমি ওয়েজেস 5,40,000 পে করেছি, 3,000 টাকা বাকি রেখেছি, তাহলে আমার খরচা কত হয়েছে? যেটা পে করেছি সেটা তো হয়েইছে, প্লাস 3,000 টাকা বাকি রেখেছি, আমার খরচা কত 5,43,000। লেখো প্লাস দিয়ে লেখো আউটস্ট্যান্ডিং ওয়েজেস 3,000, কত হচ্ছে 5,43,000। নেক্সট আদার এক্সপেন্সেস, খরচা কত টাকা 63,000। লেখো আদার এক্সপেন্সেস খরচা 63,000। নেক্সট দেখো কি বলেছে, আদার এক্সপেন্সেস লিখলাম, কত আদার এক্সপেন্স ছিল 63, লিখেছি? হ্যাঁ, আদার এক্সপেন্স 63 লেখা হয়ে গেছে। সমস্ত খরচাগুলো ডেবিটে লিখবে। প্ল্যান সেন্ড টু সাইট, তুমি একটু ভাবো, একটা ইমাজিন করো, কন্ট্রাক্টর যে সাইডে কন্ট্রাক্টের কাজ করে, ধরো 3 তলা বিল্ডিং তৈরি করবে, তো বিল্ডিং তৈরি করতে গেলে 3 তলা বিল্ডিং 3বার বিল্ডিং ঢালাই দিতে হবে, পিলার তৈরি করে তা ঢালাই দিতে হবে, হাতে করলে কত টাইম লাগবে। তার জন্য তোমরা নিজেরা দেখেছো, তোমাদের যখন বাড়ি তৈরি হয়েছিল, যার যার ঠিক আছে, যে বড় বড় দালান বাড়ি তৈরি হতো, 1 তলা 2 তলা, বা দেখো বাড়ির আশেপাশে কত ফ্ল্যাট তৈরি হয়, তো ঢালাই যেদিন হয় সেই ঢালাই মেশিন আছে তো, তাহলে এটা একটা মেশিন নিয়ে আসা হচ্ছে, সাইডে মেশিনটা থাকবে ঢালাই করার জন্য, ঠিক আছে তো? তার মানে কি স্যার, এটা তো একটা অ্যাসেট, একদম ঠিক ধরেছো, প্ল্যান্ট এটা এক ধরনের অ্যাসেট, ঠিক আছে তো? তো অ্যাসেটটা ইউজ করলে তার উপর কি হয়, ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে? অনেকে কি করতে পারে, যে প্ল্যান্টটা যে সারা বছর যে কন্ট্রাক্টে ইউজ করে তার ডেপ্রিসিয়েশন, অনেকে পিএল কি বলছি, এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট থেকে লিখে দেয়, অনেকে লেখে প্ল্যান্ট অ্যাকাউন্টের ডেবিট, এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখে টু ডেপ্রিসিয়েশন। এবার আমরা কি করব জানো, আমরা দেখো আমি কি করছি, ভালো করে মন দিয়ে শোনো আমি কি করতে চাইছি। কত টাকার প্ল্যান পাঠানো হয়েছে, 6,00,000 টাকা। তো আমি কি লিখবো, দাঁড়াও 1 মিনিট, আমি কি লিখবো, ধরো ডেবিট দিকে লিখলাম 6,00,000 টাকা, কি বলে লিখছি পরে বলছি 6,00,000 টাকা। এইবার 6,00,000 টাকার প্ল্যান পাঠানো হয়েছে, এইবার দেখো নিচের দিকে আছে ডেপ্রিসিয়েশন কত, প্ল্যান্টের উপর 10%। তাহলে তুমি 6,00,000 টাকার প্ল্যান পাঠিয়েছো, সারা বছরে তুমি 10% ইউজ করেছো, সারা বছর ধরে 10% ইউজ, 6,00,000 10% কত 60,000 টাকা। তো 6,00,000 টাকার প্ল্যান পাঠানো হয়েছে, তুমি 60,000 টাকার প্ল্যান ইউজ করেছো, পড়ে আছে কত, স্যার নর্মাল ব্যাপার, 6,00,000 থেকে 60 বাদ দিন, 5,40,000 পড়ে আছে, আমি এই দিকে লিখলাম 5,40,000, ঠিক আছে তো? তো 6,00,000 টাকার প্ল্যান পাঠানো হয়েছে, তুমি 60,000 টাকার প্ল্যান ইউজ করলে, পড়ে রইল কত 5,40,000 টাকার প্ল্যান। তো এই দিকে লিখবো টু, লেখো টু প্ল্যান সেন্ড টু সাইট, টু প্ল্যান সেন্ড টু সাইট, আর এখানে লিখবো বাই প্ল্যান্ট অ্যাট সাইট সিডি। তাহলে কত লিখলাম 5,40,000। দেখো অনেক স্টুডেন্ট তুমি পরীক্ষার হলে এরকম পারবে, বা তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করো তোমাদের স্যারেরা করিয়েছে, বা কলেজে তোমাদের প্রফেসররা করিয়েছে, তোমরা অনেকে করছো বিভিন্ন রকম, যে বই আছে বইতে সলিউশন দেখে তোমরা করেছো, অনেক রাইটার দেখবে করেছে, ডেবিট দিকে লিখে দিয়েছে কি তোমার ডেপ্রিসিয়েশন, কেন 6,00,000 টাকার প্ল্যান পাঠিয়েছি, 10% ইউজ করে সারা বছর ধরে, তাহলে কত 60,000 টাকা। তো দেখো
কেউ যদি কন্ট্যাক্ট অ্যাকাউন্ট ডেবিটে 60,000 টাকা লেখে, একদম ঠিক, কোনো ভুল নেই। কোনো স্টুডেন্ট যদি ডেবিটে 6 লাখ লিখে এইটা 5,40,000 করে, এটাও দুটোই ঠিক। বাট আমি এটাকেই অ্যাপ্লাই করব, তার বেনিফিট তোমরা এরপরেই বুঝতে পারবে কেন আমরা এইভাবে করছি। তাহলে এখানে ছিল 6 লাখ টাকা মাইনাস 10%। 6 লাখের 10% 60,000, 6 লাখ থেকে 60,000 বাদ দিলে 5 লাখ চলে। তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারলে 6 লাখ টাকার প্ল্যান পাঠানো হয়েছিল, 60,000 টাকার প্ল্যান ইউজ হয়ে গেছে, এখন কত টাকার প্ল্যান সাইডে পড়ে আছে? 5,40,000। ঠিক আছে, নেক্সট চলে আসো ক্যাশ রিসিভ এখন দরকার নেই। আমরা বারবার বলছি কন্ট্যাক্ট, আমরা মেইন ক্লাসে বারবার বলেছি, তোমরা যারা আমাদের ক্লাস দেখেছো তোমরা ভালো মতন শিখে গেছো বা জানো। যারা আমাদের কাছে পেড স্টুডেন্ট নয়, অনলাইন অফলাইন পড়ে না, তাদের কথাও বলছি। আমাদের অনেক ভিডিও ইউটিউবে ফ্রি ছিল, প্রথম থেকেই ফ্রি ছিল, অ্যাটলিস্ট 2-3টে ভিডিও তো ফ্রি ছিল। ঠিক আছে, সেটা দেখেও তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের মেন ক্লাসগুলো তোমরা ফোকাস করবে, মেন ক্লাসগুলোতে তোমাদের জন্য, তোমাদের বেনিফিট হয়। আমরা প্রথম 2টো করে ক্লাস, 2টো বা 3টে করে ক্লাস কিন্তু ফ্রি থাকে। ঠিক আছে, ওই 3টে ক্লাস, বেসিক 3টে ক্লাস যদি ভালো করে দেখো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে আমরা বেসটা এমন ভাবে স্টুডেন্টদের তৈরি করি। আচ্ছা, বলছে ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, তার মানে ওই সাইডে যেখানে কাজ হয়েছে সেখানে ম্যাটেরিয়াল পাঠানো হয়েছিল, কিন্তু কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে। খারাপ বেরোলে কি করবো স্যার? ফেরত দেবো। তো ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, কত টাকার ম্যাটেরিয়াল ফেরত দিয়েছো? 15,000 টাকার ম্যাটেরিয়াল ফেরত দিয়েছো। তাহলে চলো স্যার কোন দিক লিখবো? তুমি নিজে ভাবো, নর্মাল সেন্স ভাবো। তুমি ম্যাটেরিয়াল যখন সাইডে কাজ হচ্ছিল তুমি ম্যাটেরিয়াল পাঠিয়েছিলে কারণ খরচা বলে। এবার কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, সাইড থেকে ম্যাটেরিয়াল ফেরত দিয়ে দিয়েছি, তাহলে খরচা কমে গেছে। তো দেখো ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর দুটো কাজ করা যায়। কেউ এই সেন্ড টু সাইড থেকে বাদ দিতে পারে, বা কেউ অপোজিট সাইডে লিখতে পারে। তাহলে কেইর দিকে আমি অপোজিট সাইডে লিখছি, বাই ম্যাটেরিয়ালস রিটার্ন টু স্টোর। কত টাকা ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর? কত টাকা? 15,000 টাকা। এবার বলছে ম্যাটেরিয়াল লাইন আনইউজ, কোন বইতে লেখা থাকে ম্যাটেরিয়াল লাইন আনকনজিউম, মানে বছরের শেষে কত টাকার ম্যাটেরিয়াল কনজিউম করনি বা আনকনজিউম অবস্থায় পড়ে আছে, মানে ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, সাইডে এখনো কত টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে? স্যার 24,000 টাকা। তাহলে লিখবো বাই ম্যাটেরিয়াল অ্যাট সাইড সিডি। কত টাকার ম্যাটেরিয়াল এখনো আনইউজড অবস্থায় পড়ে রয়েছে? স্যার 24,000 টাকা। লিখে দাও 24,000 টাকা। কত ইজি অঙ্ক, বুঝতে পারছো তো? তুমি বুঝতে পারছো তো? যেইগুলো যত টাকার প্ল্যান্ট ইউজ করতে পারোনি সেটা তো পরের বছর ইউজ করবো, তাই ক্লোজিং হয়ে গেল। যত টাকার ম্যাটেরিয়াল ইউজ করতে পারো পরের বছর ইউজ করবো, তাই ক্লোজিং হয়ে গেল। নেক্সট, ম্যাটেরিয়াল স্টোলেন, মানে সাইডে যে ম্যাটেরিয়াল রেখেছো, সবাই তো ভালো লোক থাকে না, কিছু অসাধু লোকও থাকে, অসাধু ডিসঅনেস্ট লোক থাকে। ঠিক আছে, সে ধরো যে সাইডে ম্যাটেরিয়াল লিখেছো, ওখানে ধরো আশপাশের লোক কিছু চোর থাকে, ঠিক আছে, তারা এসে কিছু চুরি করে নিয়ে গেল। তা ম্যাটেরিয়াল চুরি, স্টোলেন মানে চুরি করে নিয়ে চলে গেছে, রাতের দিকে চুরি করে নিয়ে চলে যায়, 30,000 টাকার ম্যাটেরিয়াল চুরি করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে, তোমার ইন্স্যুরেন্স করা ছিল, তো ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি তো তার বদলে 21,000 টাকা দিয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি তোমায় কত টাকা দিয়েছে? 21,000 টাকা দিয়েছে। তাহলে কি লিখবো? দেখো আমি কি লিখছি, ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে কত? 21,000 টাকা। লিখো, লেখো বাই ইন্স্যুরেন্স ক্লেম, লেখো বাই ইন্স্যুরেন্স ক্লেম 21,000 টাকা। 30,000 টাকার ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, 21,000 টাকা পেয়েছো। লস কত টাকা হয়েছে? স্যার লস 9,000 টাকা লস হয়েছে, 9,000 টাকা লস হয়েছে। তাহলে এখানে লিখবো কি, বাই কস্টিং পিএল, বাই কস্টিং পিএল অ্যাকাউন্ট বলে কি লিখবো, লস অন ম্যাটেরিয়াল স্টোলেন। কত টাকা? 9,000 টাকা। অনেক টিচার বা অনেক রাইটার কি করেছে, এখানে বাই করেছে, বাই ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট করে দিয়েছে 20,000 টাকা, ডাইরেক্ট করে দিয়ে ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট 20,000 টাকা করে দিয়েছে। ঠিক আছে, তো তো কোনো রকমের কোনো সমস্যা নেই তোমাদের, আমি তোমাকে বলে দিলাম।
ঠিক আছে, আমি হাইলাইট করে দেখাচ্ছি। অনেক টিচার এটা করতে পারে। দেখো আমি এটা করলাম তো, অনেক টিচার এর জায়গায় এই জায়গাটা লিখলাম, এর জায়গায় অনেক টিচার কি করতে পারে, গ্রিন কালার হাইলাইট করলাম, অনেক টিচার এর জায়গায় করতে পারে বাই ম্যাটেরিয়াল স্টোরে 30,000 টাকা, একবারে 30,000 টাকা করতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, অনেক টিচার করতে পারে। তাই বলে দিলাম অনেক টিচার যে করতে পারে যেটা। ব্যাস মোটামুটি ভাবে কাজ কমপ্লিট, ফার্স্ট স্টেপ আমাদের মিলে শেষ হয়ে গেল। সবসময় ডেবিট দিকে বেশি হবে। করো 4.5 লাখ টাকা যোগ 5,43,000 যোগ 63,000 যোগ 6 লাখ, কত হচ্ছে 16,56,000 টাকা টোটাল। সেটা আবার এই ঘরে লিখবো 16,56,000। এর থেকে মাইনাস করব কি 15,000 টাকা, মাইনাস করব 21,000 টাকা, মাইনাস করব 9,000 টাকা, মাইনাস করব 5,40,000 টাকা, মাইনাস করব 24,000 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে 10,47,000। যেটা বেরোলো তাকে বলা হয় বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, মানে এই কন্ট্রাক্টটা করতে প্রথম বছরে কন্ট্রাক্টরের কত খরচা হয়েছে 10,47,000। লিখবো বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি কত টাকা 10,47,000, সেইটা বিডি হয়ে গেল। এবার এই থেকে লেখো বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে দুটো কথা লিখবো, একটা লিখবো ওয়ার্ক সার্টিফাইড আর একটা লিখবো ওয়ার্ক আনসার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইড মানে ইঞ্জিনিয়ার যে একটা সার্টিফিকেট দিতে তোমার এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এটাকে ওয়ার্ক সার্টিফাইড। সেরকম কত কিছু বলেছে ওয়ার্ক সার্টিফাইড, নট সার্টিফাইড তো বলে দিয়েছে। এখনো নট সার্টিফাইড, এখনো ইঞ্জিনিয়ার সার্টিফিকেটই দেয়নি। 33,000 নট সার্টিফাইড 33,000 টাকা। এখানে লিখবো 33,000। সার্টিফাইড বলেনি, এটা আমরা ওয়ার্কিংস করে বের করব। ওয়ার্কিংস লেখো 1 নম্বর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এটা মনে রাখবে, পরীক্ষার হলে তোমাকে কখনোই বলে দেবে না ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, তোমাকে বের করতে হবে। স্যার কি করে বের করবো, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। এখানে বলে দিয়েছে দেখো তুমি কত টাকা ক্যাশ পেয়েছো, ইঞ্জিনিয়ার যতটা সার্টিফিকেট দেবে না, ধরো ইঞ্জিনিয়ার বললো তোমার 1,00,000 টাকার কাজ কমপ্লিট হয়েছে, তো কন্ট্রাক্ট মালিক কিন্তু 1,00,000 টাকা দেবে না, কিছু টাকা আটকে রাখে, ধরো 10%, 5% বা 20% টাকা আটকে রাখে। তো এখানে কি বলছে, যতটা কাজ কমপ্লিট হয়েছে তার 90% টাকা দিয়েছে, 90% টাকা দিয়েছে যতটা কাজ কমপ্লিট হয়েছে। তাহলে কোশ্চেনে সুন্দরভাবে বলে দিয়েছে ওয়ার্ক সার্টিফাইড এর 90% হচ্ছে ক্যাশ রিসিভ। কোশ্চেনে বলে দিয়েছে ওয়ার্ক সার্টিফাইড এর 90% হচ্ছে তোমার ক্যাশ রিসিভ। তাহলে ক্যাশ রিসিভ দেখো প্রথমেই বলেছিল অঙ্কে কত স্যার, এই দেখো 10,80,000 টাকা ক্যাশ রিসিভ বলেছিল, 10,80,000 টাকা। এখানে লিখলাম 10,80,000, আমার ওয়ার্ক সার্টিফাইড বের করতে হবে। তাহলে যখন আমরা সাইড চেঞ্জ করবো তখন কি হবে, ইনটু থাকলে ভাগ হয়ে যায় 100/90, টোটাল কত হচ্ছে 12,00,000 টাকা। জাস্ট ক্যালকুলেট করে দেখে নিই, 10,80,000 ইনটু 100/90 কত হচ্ছে 12,00,000 টাকা। এটা হলো ওয়ার্ক সার্টিফিকেট। তাহলে এখানে লিখবো ওয়ার্ক সার্টিফিকেট লিখবো কত 12,00,000 টাকা, 12,33,000 টোটাল করো। 12,33,000 থেকে যদি আমরা 10,47,000 বাদ দিই কি হচ্ছে দেখ, 1,86,000 টাকা। এটাকে আমরা বলি টু নোশনাল প্রফিট। কি লিখলাম, টু, নোটা ন্যাশনাল, ন্যাশনাল না, নোশনাল, নোশনাল প্রফিট। নোশনাল, নোশনাল মানে কাল্পনিক প্রফিট। আমরা অ্যাজিউম করছি এটাকে অনেকে না অ্যাকাউন্টিং প্রফিটও বলে, বাট আমরা লিখবো নোশনাল প্রফিট, নোশনাল প্রফিট সিডি।
ঠিক আছে, এবার দেখো নিচের দিকে চলে আসো। টু নোশনাল প্রফিট ছিল, এখানে লিখো এইটা লিখো বাই নোশনাল প্রফিট। কি লিখবো? বাই নোশনাল প্রফিট বিটি কত? 1,86,000। তো তুমি অ্যাজাম্পশন করছো বা তুমি কল্পনা করছো তোমার প্রফিট 1,86,000 হতে পারে। তুমি কল্পনা করছো তোমার প্রফিট 1,86,000 হতে পারে, কিন্তু রিয়েল লাইফে এটা হয় না, জেনারেলি এর চেয়ে কমই হয়। ঠিক আছে, কতটা প্রফিট হচ্ছে এটা বের করতে হবে। ওয়ার্কিংস করো, নেক্সট ওয়ার্কিংস কি করবো স্যার? ওয়ার্কিংস পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। নেক্সট ওয়ার্কিংস লিখবো পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড, অর্থাৎ কত পার্সেন্ট কাজ কমপ্লিট। ইঞ্জিনিয়ার এসে বলে দেবে যে না, ইঞ্জিনিয়ার বলবে তোমার এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। কি করে করতে হয় পার্সেন্ট ওয়ার্ক সার্টিফাইড? ফর্মুলা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। তোমার কন্ট্রাক্ট প্রাইস যা ছিল তার মধ্যে কতটা কাজ কমপ্লিট হয়েছে, এটাকে বলা হয় এত পার্সেন্ট কাজ কমপ্লিট। দেখো আমার কন্ট্রাক্ট প্রাইস কত ছিল, আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নিই কোশ্চেনে। 16 লাখ টাকা ছিল কন্ট্রাক্ট প্রাইস, আর ওয়ার্ক সার্টিফাইড কত? 12 লাখ। 16 লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছি, ইঞ্জিনিয়ার বলে 12 লাখ টাকা কাজ হয়ে গেছে। ঠিক আছে তো? তাহলে এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। কত হচ্ছে? 12/16, মানে 4 দিয়ে করলে 3/4, মানে 75% কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রুল কি বলছে? রুল বলছে তোমার যদি 0 থেকে 25% কাজ কমপ্লিট হয়, যদি তোমার এত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাকে কোনো প্রফিটই দেবে না। যদি তোমার কাজ 25 থেকে 50% কমপ্লিট হয়, তখন তোমাকে 1/3 প্রফিট দেবে। কার 1/3? নোশনাল প্রফিটের 1/3। আর যদি তোমার 50 থেকে 90% কাজ কমপ্লিট হয়, তাহলে তোমাকে 2/3 দেবে। কার 2/3? নোশনাল প্রফিটের 2/3। তাহলে লেখো প্রফিট অন কন্ট্রাক্ট বের করবো। কি করবো? প্রফিট অন কন্ট্রাক্ট। কার 2/3 দেবে? কারণ আমাদের পার্সেন্টেজ 75, যেটা 50 থেকে 90 এর মধ্যে হবে 2/3 ইন্টু নোশনাল প্রফিট। নোশনাল প্রফিটের 2/3 ইন্টু কি লিখবো? ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। লেখো ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। তো 2/3 ইন্টু নোশনাল প্রফিট কত ছিল আমাদের অঙ্কে? 1,86,000 ইন্টু ক্যাশ রিসিভ কত বলেছিল অঙ্কে? ক্যাশ রিসিভ 10,80,000 বাই ওয়ার্ক সার্টিফাইড 12 লাখ। ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো। 1,86,000 ইন্টু 2/3 করে কত হচ্ছে? 1,11,600। তাহলে আমাদের প্রফিট কত হলো? 1,11,600 টাকা প্রফিট। তার মানে আমি এক্সপেক্ট করেছিলাম 1,86,000 টাকা প্রফিট হবে, কিন্তু হলো 1,11,600। তাহলে এখানে লিখবো টু কস্টিং পিএল অ্যাকাউন্ট। লেখো টু কস্টিং পিএল অ্যাকাউন্ট বলে কত লিখবো? 1,11,600। এটাকে বলা হয় প্রফিট অন কন্ট্রাক্ট। ঠিক আছে, আচ্ছা বাকি টাকাটা ব্যালেন্স করো। 1,86,000 থেকে বাদ দিলে কত হচ্ছে? 2 লাখ, সরি 1 মিনিট, 1,86,000 থেকে যদি আমরা 1,11,600 বাদ দিই, কত হচ্ছে? 74,400 টাকা যেটা বেরোলো তাকে বলা হয় টু WIPCD। ঠিক আছে, ব্যাকেটে তুমি রিজার্ভ লিখে রাখো, রিজার্ভ। টোটাল হচ্ছে 1,86,000। দেখো এবার কি করবো? লাস্ট স্টেপ, একদম অঙ্কের লাস্ট স্টেপে চলে এসেছি। কি করবো না আমি তোমাদের হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। লাস্ট স্টেপে কি করতে হয়? ব্যালেন্স বসাতে হয়, ব্যালেন্স। ব্যালেন্স বসাবে, আর কিচ্ছু না। সিডি গুলোকে বিডি করবো, সিডি গুলোকে বিডি করবো, আর কিচ্ছু না। দেখো আমি এই হলুদ কালি দিয়ে হাইলাইট করছি, হলুদ কালি দিয়ে।
কি লেখা ছিল? বাই প্ল্যান্ট অ্যাট সাইট সিডি, এটাকে বিডি করব। ম্যাটেরিয়াল অ্যাট সাইট সিডি কে বিডি করব, এই দুটো করব, এই দুটোকে সিডি ছিল বিডি করব। তার মানে কি হয়? ক্রস হয়। লেজার পোস্টিং করেছো ছোটবেলা থেকে, ক্রেডিট দিকে ছিল, এটা ডেবিট দিকে করবে, এই দুটো। আচ্ছা চলো আগে এই দুটো করে নি, তারপর বলছি। লেখো টু প্ল্যান্ট অ্যাট সাইট, লেখো টু প্ল্যান্ট অ্যাট সাইট বিডি কত ছিল? 5,40,000। আর কি ছিল? টু ম্যাটেরিয়াল অ্যাট সাইট বিডি 24,000 লেখো। হয়ে গেল, সিডি গুলোকে বিডি করলাম। আর কি? দেখো এই দিকে ছিল যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস ছিল না? আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি? এক ধরনের লাইবিলিটি, এক ধরনের লাইবিলিটি। তো লাইবিলিটি দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যদি তোমাকে একটু সুন্দর করে বোঝাই, এখানে এটা হচ্ছে সিডি, অ্যাকচুয়ালি এটা সিডি হয়। লিখবে না এখানটায়, তুমি বলেছি এটা সিডি হয়। তো সিডি থাকলে বিডি করলে কোন দিক? ওই দিক কোথায়? ক্রেডিট দিকে লিখবে, ক্রেডিট দিকে লিখো বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস। লেখো এখানে বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত? বিডি বলে লিখবে 3,000 টাকা। হয়ে গেল, সিডিটা বিডি হয়ে গেল। বাকি আর কিছু নেই এখানে। এবার দেখো এই যে এটা সিডি ছিল, সেটা আবার বিডি এদিক হয়ে গেছে। এবার দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই যে অ্যাকচুয়ালি এখানে লিখতে হয় সিডি, লেখা তখন হয়নি, হ্যাঁ সিডি লিখেছি, ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি। তাহলে এটা বিডি করবো, ডেবিট দিকে লেখো, ডেবিট দিকে লেখো টু ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি, এখানে লেখো টু ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি। কি লিখবো এখানে? ওয়ার্ক সার্টিফাইড। কত ছিল? 12,00,000 টাকা। ওয়ার্ক আনসার্টিফাইড 3,30,000। 15,30,000। ঠিক আছে তো? হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখো আরেকটা ছিল টু ডব্লিউআইপি সিডি, এটা এখানে বিডি করব। কত টাকা? 74,400 হয়ে গেল। অঙ্ক শেষ। কিন্তু ওরা তোমাকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে বলেছিল, সেটা কি? ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্ট বলে। ক্রেডিট আর এদিকে লিখো ডেবিট, ম্যাটেরিয়াল স্টোলেন, এই অ্যাকাউন্ট খুলতে বলেছিল। তো ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবে, কি লিখবে? টু কন্ট্যাক্ট অ্যাকাউন্ট। দেখো ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্টে ডেবিট লিখবে টু কন্ট্যাক্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? এই যে দুটো এখানে সবুজ কালিতে হাইলাইট করে লেখা আছে না 21 আর 9 30। তো অনেকে কি করে, অনেক রাইটার কি করেছে, এত কিছু লিখবে না 21 আর 9, ওরা ডাইরেক্ট 30 করে দেবে, ডাইরেক্ট 30 করে দেবে, লিখবে বাই ম্যাটেরিয়াল স্টোলেন 30। তো তাই আমরা করলাম, এখানে ম্যাটেরিয়াল স্টোলেন অ্যাকাউন্টে কি লিখবো? টু কন্ট্যাক্ট অ্যাকাউন্ট বলে 30,000 টাকা। তোমার কত টাকার ম্যাটেরিয়াল চুরি হয়েছে? 30,000 টাকা, তাই না? ম্যাটেরিয়াল স্টোলেন যদি হয় তাহলে কন্ট্যাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে হয়। ঠিক আছে তো? টোটালটা ক্রেডিট দিকে 30,000 টাকা, 21 আর 9। এই 30-এর মধ্যে তুমি 21,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছো, লেখো বাই ইন্স্যুরেন্স ক্লেম। অ্যাকাউন্ট বলে 21,000 টাকা, আর বাকি 9,000 টাকা কি হচ্ছে? কস্টিং পিএল। শেষ হয়ে গেল। তাহলে দেখেছো, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কতটা সময় নিলাম, দেখো আমি দেখে নিই। পাক্কা 30 মিনিট নিলাম পরীক্ষার আগের জন্য। 30 মিনিট যেটুকু বোঝালাম, এনাফ বোঝানো হলো। তুমি আর যদি ভালো করে পড়া থাকে, আমার সঙ্গে সঙ্গে করতে করতে তোমার অনেকটা প্র্যাকটিস হয়ে গেল, ইজিলি বুঝে যাবে, ইজিলি বুঝে গেলে। ঠিক আছে তো? তো ঠিক আছে, এর পাশাপাশি এই কন্ট্যাক্টের এই অঙ্কটা আমরা কিন্তু শেষ করে দিলাম।